যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগালের পর এবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা সহ বেশ কিছু ইউরোপীয় দেশ। এর মধ্য দিয়ে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৫৬টি দেশ ফিলিস্তিনিকে স্বীকৃতি দিল। আর ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে ১৯৮৮ সালে স্বীকৃতি দেয় বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জাতীয় পতাকার পাশাপাশি উঠতে দেখা গেছে ফিলিস্তিনের পতাকাও। কেন? ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং দুদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট কি, এসব প্রশ্নের উত্তর খুঁজবো আজকের পডকাস্টে। সাথে আছেন অধ্যাপক শাহাব এনাম খান, যিনি বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালে কর্মরত রয়েছেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক হিসাবেও ছিলেন। জনাব খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতে একটু জানতে চাচ্ছি যে ইউরোপীয় অনেক দেশ আসলে এখন ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে এবং সম্প্রতি আপনি খেয়াল করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের যখন নেতানিয়াহু বক্তব্য দিতে উঠলেন তখন অনেকেই আসলে তার বক্তব্য বয়কট করে সেই রুম থেকে চলে যান। তো এই বিষয়গুলো ফিলিস্তিনির প্রতি বিশ্ববাসীর জনমত কি ধীরে ধীরে আরো তীব্র হচ্ছে এবং ইসরায়েলকে কি অনেকটাই বয়কট করা হচ্ছে? আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ। গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই মুহূর্তে আমরা আন্তর্জাতিক সম্পর্কে যেই ধরনের একটা বড় রকমের পরিবর্তন দেখছি সেটা অবিস্মরণীয়। এখানে আমাদেরকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। প্রথম কথা হলো যে বাংলাদেশের অবস্থানটা এখানে খুব ক্লিয়ার। সেটা হলো বাংলাদেশের কনস্টিটিউশনের 25 ধারা যদি আমরা দেখি, সেইখানে কিন্তু বাংলাদেশের রাষ্ট্র হিসেবে একটা বড় অব্লিগেশন হলো যে এই যে যারা সাপ্রেশন বা অপারেশনের মধ্যে আছেন তাদের পক্ষে দাঁড়ানো, এবং এখানে কিন্তু 25C তে ক্লিয়ারলি বলা আছে অপ্রেস পিপলস থ্রু আউট দি ওয়ার্ল্ড, তাদের সাথে দাঁড়ানো। সুতরাং সেই জায়গা থেকে বাংলাদেশের অবস্থানটা সম্পূর্ণভাবে পরিষ্কার। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হলো যে বাংলাদেশ এবং বাংলাদেশের সাথে যারা সরাসরি ভাবে স্বার্থগতভাবে জড়িত মিডল ইস্ট বা ওয়েস্টার্ন দেশগুলি আছে, তাদের সাথেও বাংলাদেশের এক ধরনের বোঝাপড়ার বিষয় আছে। সেখানে স্বাভাবিকভাবেই মধ্যপ্রাচ্য ইসরায়েল পরিস্থিতিটাতে যেভাবে দেখে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে সেটা একটা বড় রকমের ইমপ্লিকেশন আছে, সেই সাথে পশ্চিমা রাষ্ট্রের ক্ষেত্রে। তো এইখানে মনে রাখা দরকার যে বাংলাদেশের যে অবস্থানটা সেটা বাংলাদেশ দি হেগে যে ইন্টারন্যাশনাল কোর্ট আছে সেখানেও কিন্তু গত বছর তুলে ধরেছে, এবং সেই জায়গাতে ক্লিয়ারলি বাংলাদেশ যে কোনো ধরনের অকুপেশন এবং ইলিগাল অকুপেশন এবং জেনোসাইডাল অ্যাক্টকে সরাসরিভাবে কন্ডেম করেছে। সুতরাং বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলেও ইসরায়েলের ব্যাপারে একটা পরিষ্কার অবস্থান রাখে। এখন দেখা যাচ্ছে যেটা যে অক্টোবর 7 পরবর্তী সময়ে ইসরায়েলের যে আন্তর্জাতিক ভূমিকা সেই জায়গাতে একটা বড় রকমের আমরা যেটাকে বলি ব্যত্যয় আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক আইন বা সেই ক্ষেত্রে যে জেনোসাইডাল বা আপনার ওয়ার রিলেটেড যে ধারাগুলি আইনগুলি আছে আন্তর্জাতিক আইন সমূহে এবং আন্তর্জাতিক সংস্থাগুলির যে নর্মস ভ্যালিডেশনগুলি থাকে এবং জাতিসংঘের যে হিউম্যান রাইটস ডিক্লারেশন, প্রত্যেকটার সাথে সাংঘর্ষিক অবস্থান ইসরায়েলি সেনাবাহিনী হোক বা ইসরায়েলের যে সরকার তারা নিয়েছে। তবে এটাও মনে রাখা দরকার যে বেঞ্জামিন নেতানিয়াহু, যিনি ইসরায়েলের সরকার প্রধান, তার ক্ষেত্রেও বিভিন্ন রকমের কিন্তু আইনগত পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায় নিয়েছে। এই 7 অক্টোবর পরবর্তী সময়ে ইসরায়েল তার যে পলিসি বা স্ট্র্যাটেজি সেটাতে 3টা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রথমটা হলো যে ইসরায়েল একটা গ্রেটার ইসরায়েল তৈরি করার চেষ্টা করছে, যেটাকে জার্মান ভাষায় লেভেনস্ট্রম বা লিভিং স্পেস বলা হয়। অর্থাৎ সে চাচ্ছে যে তার টেরিটোরিয়াল এক্সপানশনটা যেটা জাস্টিফাই করে যে তার ডিভাইন রাইটস থেকে শুরু করে তার ইন্টারনাল ডোমেস্টিক পলিটিক্স এবং সেই সাথে যে তার সহজাত মিত্র যারা ছিলেন তাদের মাধ্যমে। দ্বিতীয় যে বিষয়টা থাকে সেটা হলো যে তার যে নেইবারহুডে যে রাষ্ট্রগুলি আছে, সিরিয়া বলেন, লেবানন বলেন, ইরান, ইজিপ্ট, জর্ডান, তাদের মধ্যে এক ধরনের যোগাযোগ তৈরি হোক বা একটা স্ট্রং বন্ডিং তৈরি হোক, এবং সেই সাথে সেই জায়গাতে এই রাষ্ট্রগুলি যাতে বরাবরই দুর্বল থাকে সেটার একটা বড় রকমের স্ট্র্যাটেজি ইসরায়েলের মধ্যে আছে। এবং ইরানে আমরা যেটা অতি সম্প্রতি দেখেছি, সেখানে দেখেছি যে ইরানকে ভাঙার চেষ্টা করা, ইরানকে দুর্বল করার চেষ্টা করা, সেগুলিও হয়েছে, যে কারণে এই পুরো মধ্যপ্রাচ্য আগের চেয়ে অনেক বেশি ইনসিকিউরিটিতে পড়ে দেয়।
আর থার্ড যেটা থাকে সেটা হলো যে ইসরায়েলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যত কিছুই বলা হোক না কেন, এখনো পর্যন্ত এই মাল্টিপোলার বিশ্বে সবচাইতে যেটাকে আমরা বলি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটা রাষ্ট্র। এবং সেখানে দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের যে সম্পর্ক, সেই জায়গাতে বড় ধরনের কোন রকমের পরিবর্তন কিন্তু আসেনি, অর্থাৎ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সময়। এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে যে ধরনের ন্যারেটিভগুলি আন্তর্জাতিক সম্প্রদায় শুনতে পাচ্ছে, সেই ন্যারেটিভগুলো কিন্তু যথেষ্ট রকমের উদ্বেগের সৃষ্টি করে। যেমন মনে করেন যে ইসরায়েলের গাজাতে ফ্রেঞ্চ রিভিয়ারা তৈরি করা, এবং সেই সাথে ডোনাল্ড ট্রাম্পের যে ধরনের বক্তব্যগুলি আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ উদ্বিগ্নের সাথে দেখছেন, সেগুলিও আমার মনে হয় যে ওভারঅল যে সামগ্রিক অবস্থাটা আছে সেটার উপরে একটা বড় রকমের ইমপ্লিকেশন রাখছে। এছাড়াও আরেকটা লাস্ট পয়েন্ট যেটা আপনার প্রশ্নের প্রেক্ষিতে বলা যেতে পারে, ইসরায়েল বিভিন্ন রকমের এক্সকিউজেস তৈরি করার চেষ্টা করছে, এবং খুবই সম্প্রতি তারা একটা এক্সকিউজ তৈরি করেছে চীনকে কেন্দ্র করে। অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে চীন তার বিআরআই এবং তার যে মধ্যপ্রাচ্যের দেশগুলির সাথে সম্পর্ক, সেটার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে একটা পলিটিক্যাল ব্লকেট তৈরি করতে চাচ্ছে, যেটাকে কিন্তু চীন বিশেষভাবে কন্ডেম করেছে। এবং কন্ডেম করার ফলে তারা বলেছে, একটা খুব মজার স্টেটমেন্ট তারা দিয়েছেন, ইসরায়েল লাইক এ পেশেন্ট ডেসপারেটলি টার্নিং টু এনি ডক্টর দ্য রং সোর্স অ্যান্ড ওয়ার্স ইয়েট বিং গিভেন দ্য রং প্রেসক্রিপশন। সুতরাং এই ধরনের একটা বড় রকমের আন্তর্জাতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে চীনকে কেন্দ্র করে। সুতরাং দুইটা সুপার পাওয়ারের যে এখানে ইনভলভমেন্ট, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে কেন্দ্র করে, সেটাও মধ্যপ্রাচ্যের জন্য মোটেও কোনো স্বস্তিদায়ক অবস্থান তৈরি করছে না। সুতরাং সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে বিশ্ব নেতাদের মধ্যে একটা বড় রকমের চিন্তার জায়গা তৈরি হয়েছে যে শক্তি সাম্য বা ভারসাম্য, ব্যালেন্স অফ পাওয়ারে আমার মনে হয় যে বড় রকমের একটা ধাক্কা, সিসমিক রিয়াকশন আমার মনে হয় এই মিত্র রাষ্ট্র যারা ছিলেন চীন ইসরায়েলের, তাদের মধ্যে তৈরি হয়েছে। এবং সেখান থেকেই আমরা দেখতে পাচ্ছি যে রিয়াকশনগুলি অন্ততপক্ষে জাতিসংঘে খুব ডিফারেন্ট আগের চেয়ে। আমি একটা বিষয় যদি একটু জানতে চাই, যে বাংলাদেশের সাথে তো ফিলিস্তিন রাষ্ট্রের একটা ঐতিহাসিক সম্পর্ক, এবং তাদের যে বিরুদ্ধে যে ইসরায়েলের যে নিপীড়ন, সেটার বিরুদ্ধে বাংলাদেশ সবসময় আসলে প্রতিবাদ জানিয়ে আসছে। তো বাংলাদেশের সাথে এই ঐতিহাসিক সম্পর্কটাকে আপনি কিভাবে দেখেন, রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটের তুলনায় ফিলিস্তিনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক? না, বাংলাদেশের সাথে ফিলিস্তিনের সম্পর্ক তো আজকে না, অনেক পুরনো। এবং ফিলিস্তিনকে রেকগনিশন দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের একটা বড় অগ্রণী ভূমিকা কিন্তু ছিল। এবং যখন এরশাদ রেজিম বাংলাদেশে, তখন কিন্তু ফিলিস্তিনের সাথে সম্পর্ক উন্নয়ন করা সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল। কারণ এখানে আমাদের মনে রাখতে হবে, সেই সময়তে মিডল ইস্টে প্যালেস্টাইনের প্রতিও একটা বড় রকমের সহানুভূতিশীলতা ছিল। সুতরাং এটাকে শুধুমাত্র আমরা যদি কনস্টিটিউশনের পয়েন্ট অফ ভিউ থেকেও দেখি, সেটা বাংলাদেশের একটা বড় অব্লিগেশন ছিল। সেই সাথে বাংলাদেশের রাজনৈতিকভাবে মধ্যপ্রাচ্যের সাথে যে সম্পর্ক, সেই স্বাধীনতা যুদ্ধের পরবর্তীকাল সময় থেকে সেই সম্পর্কের ধারাবাহিকতাতেও কিন্তু বাংলাদেশের এই মিডল ইস্ট সম্পর্কটা অনেক বেশি গভীর হচ্ছিল। এবং পার্টিকুলারলি জেনারেল জিয়ার সময় যখন বাংলাদেশ থেকে হিউম্যান রিসোর্সেস মিডল ইস্টে যাওয়াটা বড় রকমের বড় পরিসরে শুরু হলো, তখন খুব স্বাভাবিকভাবেই মিডল ইস্টের সাথে বাংলাদেশের যোগসূত্রতা আগের চেয়ে অনেক বেশি বেড়ে যায়, যেটা অর্থনৈতিক দিক থেকে যদি আমরা চিন্তা করি। আর যদি সামাজিক বা ধর্মীয় দিক থেকে চিন্তা করি, সেই ক্ষেত্রে তো মুসলিম উম্মাহ কেন্দ্রিক একটা আমাদের সম্পর্ক মিডল ইস্টের সাথে আছে। সেখানে তো প্যালেস্টাইন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং সেই পার্সপেক্টিভ থেকে দেখলেও, অর্থাৎ আপনি কনস্টিটিউশনাল পয়েন্ট অফ ভিউ থেকে, ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে, বা সোশিও রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে, প্যালেস্টাইন বরাবরই বাংলাদেশের ফরেন পলিসি বা বাংলাদেশের রাজনৈতিক পলিসি বা বাণিজ্য পলিসি মিডল ইস্ট কেন্দ্রিক হলে পরে সবসময় একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করেছে। একটা গুরুত্বপূর্ণ জিনিস আমার যেটা বলা দরকার, সেখানে হলো যে বাংলাদেশ কিন্তু এটাও লক্ষ্য করে যে মিডল ইস্টে যে একটা সময় নির্লিপ্ততাটা ছিল, অর্থাৎ যেটাকে আমরা বলি টক শপ, আমরা যেটাকে বলি যে শুধু লিপ সার্ভিসেস দেওয়া হচ্ছিল ইসরায়েলের ব্যাপারে, সেটা নিয়েও বাংলাদেশের মধ্যে যথেষ্ট কিন্তু হতাশার জায়গা তৈরি হয়েছে। সেটা পলিটিক্যাল পার্টির
পার্টিগুলির স্টেটমেন্টের মধ্যে অনেকবার এসছে। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে প্যালেস্টাইনের ব্যাপারে বাংলাদেশের জনসাধারণের মধ্যে একটা বড় রকমের, যেটাকে আমরা বলি কগনিটিভ বলেন বা সাইকোলজিক্যাল বলেন বা সেন্টিমেন্টাল, সব দিক থেকেই একটা বড় রকমের সাপোর্ট অতীতেও ছিল এবং আমি মনে করি যে এটা কি জনগণের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যেও তো এই ধরনের, মানে একটা বিষয় বলতে সব রাজনৈতিক দল একমত বাংলাদেশে? অন্তত পক্ষে আমি সেটা দেখি, কারণ যদিও বিগত সরকারের আমলে ইসরায়েলকে পাসপোর্টে ইসরায়েলের নাম রাখা বা না রাখা নিয়ে যথেষ্ট রকমের বিতর্ক তৈরি হয়েছিল, কিন্তু শেষ অবধি কিন্তু কোন পলিটিক্যাল সরকারই, অন্যান্য যে ধরনের সরকারি বাংলাদেশে এসছেন না কেন, তারা কিন্তু রেকগনিশন দেন এবং তারা কিন্তু দ্বিজাতি অর্থাৎ টু স্টেট সলিউশনের প্রতি বরাবরই কমিটেড থেকেছেন এবং প্যালেস্টাইনকে সেই ক্ষেত্রে রেকগনিশনটা দিয়েছেন। এখন বাকিটা থাকে যে ইসরায়েলের দায়িত্বশীলতার উপরে ভিত্তি করে ইসরায়েলের রেকগনিশনের ব্যাপারটা আসে। তবে এই যে জেনোসাইডাল যে অ্যালিগেশন বা অ্যাকুজিশন এবং এভিডেন্সেস গুলি আমরা আন্তর্জাতিক মহলে দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশের পক্ষে ভবিষ্যতেও ইসরায়েলকে রেকগনিশন দেওয়ার ব্যাপারে খুব বেশি আমার মনে হয় না সুযোগ থাকবে। সুতরাং সেই জায়গাতে বাংলাদেশের সাধারণ জনগণের এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে যে একটা অভূতপূর্ব সামঞ্জস্য আছে বা কমন গ্রাউন্ড আছে, এটা আমার মনে হয় যে একটা ইউনিক ঘটনা। কারণ আমরা যদি মিডল ইস্টের ক্ষেত্রে দেখি, যে কথাটা আমি প্রায় বলি, এভরিওয়ানস হ্যান্ড ইজ ব্লাডি, মানে প্রত্যেকের হাতেই কোনো না কোনো রকমের রক্তের দাগ আছে, আমাদের তো অন্ততপক্ষে নাই। সুতরাং সেই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের যে মোরাল স্ট্যান্ডিংটা বাংলাদেশে, সেই মোরাল স্ট্যান্ডিংটাও আমি মনে করি যে আমাদের মানুষজনের একটা বড় মোরাল ভিক্টরি বা মোরাল গ্রাউন্ড। আপনি একটা বিষয় কি খেয়াল করেছেন, আমরা দেখেছি যে বিভিন্ন যে গণতান্ত্রিক আন্দোলন বা যে কোনো বড় ধরনের মানে অভ্যুত্থানের সময় আমরা কিন্তু বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকাটাকেও আসলে আমরা জনগণের মানে হাতে দেখেছি, মানে সেখানে আমরা দেখেছি, উঠতে দেখেছি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি শুধু বাংলাদেশ না, আপনি যদি নর্দার্ন আয়ারল্যান্ডে যান, আপনি দেখবেন বেলফাস্টের শহরে বিভিন্ন জায়গায় প্যালেস্টাইনের সাথে সলিডারিটি আছে, কিন্তু তারা তো ক্যাথলিক রাষ্ট্র, ক্যাথলিক শহর, প্রোটেস্ট্যান্ট শহর। সুতরাং সেই জায়গাতেও কিন্তু আপনি দেখবেন যে এটা কিন্তু প্যালেস্টাইনের পতাকা, ইয়াসির আরাফাতের ছবি, প্রত্যেকটাই এখন মানে সিম্বল অফ সাপ্রেশন হিসেবে তৈরি হয়েছে। এবং বাংলাদেশের যে জুলাই আন্দোলন হলো, অনেক গ্রাফিতিতেও কিন্তু প্যালেস্টাইনের একটা রিফ্লেকশন ছিল। সুতরাং এই জায়গাটা আমার মনে হয় যে শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক না, আপনি লন্ডনে যান আপনি পাবেন, আপনি বার্মিংহামে যান পাবেন, বিভিন্ন দেশেই আপনি এই সিম্বলিজমটা পাবেন। সুতরাং এটা একটা স্ট্রং পলিটিক্যাল সিম্বল হয়ে দাঁড়িয়েছে এবং এই সিম্বলের মাধ্যমে অন্ততপক্ষে যে ক্লাস স্ট্র্যাটিফিকেশন বলেন বা গ্লোবাল ক্লাস স্ট্র্যাটিফিকেশন বলেন বা পাওয়ার ইনইকুয়ালিটি বলেন, এগুলি প্রত্যেকটাই রিফ্লেক্টেড হচ্ছে। এবং সেই সাথে শুধুমাত্র যে এইটা মানে প্যালেস্টাইনের ক্ষেত্রেই দাঁড়াচ্ছে তা না, যে কোনো রিপ্রেশন অপারেশনের ক্ষেত্রেই আপনি দেখবেন ভবিষ্যতে যে প্যালেস্টাইনের পতাকা, প্যালেস্টাইনের সিম্বল গুলি আরো বারবার ফিরে আসবে। যে কারণে আমার কাছে মনে হয় যে পলিটিক্যাল সায়েন্স যারা পড়েন তারা বরাবরই এই বিষয়টাকে খুব গুরুত্বের সাথে দেখেন, সিম্বলিজম। এবং আপনি জন মিয়ারশাইমারের স্টেটমেন্ট গুলি দেখেন, সেখানেও আপনি দেখবেন ইসরায়েলের সাথে যে কলোনিয়াল পাওয়ার গুলির যে সম্পর্কগুলি ছিল, সেটাকেও কিন্তু এখানে চ্যালেঞ্জ করা হয় এই সিম্বলের মাধ্যমে। সুতরাং আমার কাছে মনে হয় যে আপনি যে প্রশ্নটা করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, অন্ততপক্ষে বাংলাদেশের যারা নেক্সট জেনারেশন পলিটিক্যাল লিডার্স বা সিভিল সোসাইটি থিঙ্কার্স যারা আছেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা সিম্বলিজমের অ্যাক্টর হিসেবে আমরা চিন্তা করতে পারি। আপনার কাছে একটা শেষ বিষয় জানতে চাই। আমরা দেখছি যে জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে প্রায় 156টি আসলে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। তারপরও আসলে তারা আসলে তাদের নিজেদের যে দেশের যে অধিকার, নাগরিক হিসেবে তাদের যে অধিকার, সেটা তারা ফিরে পাচ্ছে না কেন? এক্ষেত্রে আসলে শেষ বাধাগুলো কোথায় রয়েছে? আমরা যদিও দেখছি পরিস্থিতির উন্নতি হচ্ছে, কিন্তু বাধাগুলো এখনো কোথায় রয়ে গেছে বলে আপনি মনে করেন? স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে তোলার পিছনে তো অনেকগুলি বিষয় আছে। যেমন আপনার মানে ক্যাপিটাল সিটি কি হবে সেটা নিয়ে একটা যথেষ্ট রকমের ইন্টারন্যাশনাল
ডিভিশন আছে, সেই সাথে প্যালেস্টাইনকে পুনর্গঠনের জন্য যে ধরনের, যেটাকে আমরা বলি নেশন বিল্ডিং কনসেপ্ট থেকে বের হয়ে এসে স্টেট বিল্ডিং কনসেপ্টের দিকে যাওয়া, সেই ক্ষেত্রে যে তার ইমিডিয়েট নেইবারহুড গুলি আছে সেই জায়গাতেও আমরা খুব একটা বড় রকমের কন্ট্রিবিউশন কিন্তু দেখি নাই। সাপোর্ট দেখছি, কিন্তু সাপোর্টটাকে যে ম্যাটেরিয়ালাইজ করা, প্লাস পলিটিক্যাল দুর্বলতা, ইকোনমিক দুর্বলতা, ইনফ্রাস্ট্রাকচার দুর্বলতা তো সেটা আগে থেকেই আছে। সেই সাথে আমাদেরকে এটাও মানতে হবে যে হামাসের ক্ষেত্রে যে হামাসের অতীত ইতিহাসটাও যে খুব পরিষ্কার সেটাও না। কিন্তু আপনি যদি মেহেদী হাসানের স্টেটমেন্ট গুলি দেখেন সেখানেও আপনি দেখবেন, এবং আপনি যদি একটু ইতিহাস হামাসের দেখেন, সেই ক্ষেত্রে হামাসের সাথে যে অতীতে ইসরায়েলের যে সম্পর্কটা ছিল সেটা নিয়েও কিন্তু তাদের যে মধ্যপ্রাচ্যের নেইবারহুডের মধ্যে যথেষ্ট রকমের উদ্বেগ আছে। সুতরাং যে কারণে আমি একটা স্টেটমেন্ট দিলাম, এভরিবডিজ হ্যান্ড ইজ ব্লাডি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এই জিও পলিটিক্যাল ইকুয়েশন, জিও ইকোনমিক ইকুয়েশন, এবং এই যে টেররিজম বলেন, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস গুলি বলেন, বা জেনোসাইডাল অ্যাক্ট যেটাকে আমরা এখন দেখতে পাচ্ছি ইসরায়েলের দিক থেকে, এগুলি প্রত্যেকটাই আলটিমেটলি আপনার এই প্যালেস্টাইন রাষ্ট্রকে পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে তৈরি করার ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে। শুধুমাত্র হিউম্যানিটেরিয়ান এইড দিয়ে তো আর সম্ভব না। ফলে আপনার প্যালেস্টাইনের রাষ্ট্রপতি বলেন বা যারাই বিশ্ব দরবারে যাচ্ছেন না কেন, তাদেরকে যে টোটাল পলিটিক্যাল সাপোর্টের মাধ্যমে রাষ্ট্র গঠনে সহায়তা করা, সেই জায়গাতে নিশ্চিতভাবেই দুর্বলতা আছে। আমার মনে হয় অন্ততপক্ষে জাতিসংঘের এই অধিবেশনের পরে আন্তর্জাতিক সম্প্রদায় আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস হবেন, এবং হামাসের ব্যাপারেও একটা ক্লিয়ার পজিশনে আসাটা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য প্রয়োজন। যেটা দোহাতে যে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ ইসরায়েলি আক্রমণ, এতে অন্ততপক্ষে এটা তো পরিষ্কার যে নেগোসিয়েশন যেটা চলছিল হামাসের সাথে, সেই নেগোসিয়েশনটার ব্যাপারে ইসরায়েলের যে সম্পূর্ণ রকমের আস্থা আছে বা তাদের যে সিনসিয়ারিটি আছে, সেটা কিন্তু এখন প্রশ্নবিদ্ধ হয়েছে। এবং সেই ক্ষেত্রে হয়তো বা এখন আমরা বড়ভাবে মানে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে দেখতে পাচ্ছি যে সিনসিয়ারিটির অভাব বা অনেস্টির অভাবটা, এটা শুধুমাত্র যে এই লেবানন বা সিরিয়া বা ইরান বা জর্ডান বা ইজিপ্টকে এফেক্ট করবে তা না, এটা কিন্তু ভবিষ্যতে যারা শক্তিশালী রাষ্ট্র তাদের উপরেও ইসরায়েল এই ধরনের আক্রমণ করতে পারে। এবং আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখলো যে পাকিস্তানের সাথে সৌদি আরবের যে মিলিটারি প্যাক্ট বা সিকিউরিটি প্যাক্ট, এবং এখানেও একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা আমাদের সবসময় মাথায় রাখা দরকার, পাকিস্তান হলো একমাত্র নিউক্লিয়ার কেপেবল রাষ্ট্র, নিউক্লিয়ার ওয়েপনধারী রাষ্ট্র। সুতরাং তার সাথে সৌদি আরবের যে প্যাক্ট, এই প্যাক্টটা খুব স্বাভাবিকভাবেই সৌদি আরবের সাথে যে অন্যান্য যে দেশগুলি আছে তাদের উপরেও একটা বড় রকমের পরিবর্তন, পলিসিগত পরিবর্তন তৈরি করছে। এবং সেই সাথে বাংলাদেশের সবচেয়ে বড় নেইবার ভারত, এবং ভারতের ক্ষেত্রেও এই ধরনের রিলেশনশিপ সৌদি পাকিস্তানকে কেন্দ্র করে এবং প্যালেস্টাইনকে কেন্দ্র করে, এবং ভারত বরাবরই যেহেতু ইসরায়েলের একটা পরম মিত্র রাষ্ট্র, সুতরাং তাদের জন্য এই ধরনের ফ্যাক্ট কিন্তু যথেষ্ট শঙ্কা তৈরি করে। সুতরাং সবকিছু মিলিয়ে এই যে অভূতপূর্ব পরিবর্তনগুলি হচ্ছে, এইটা আমার কাছে মনে হয় ভবিষ্যতে হয়তো বা প্যালেস্টাইনকে পলিটিক্যালি পুনর্গঠন এবং অর্থনৈতিকভাবে পুনর্গঠন করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।